এই বায়োহাবের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আমি প্রতিদিন 11 ও 12-এর নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তো তোমাদের যাদের আমার এই প্রয়াস ভালো লাগছে, প্লিজ তোমরা একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের ক্লাস 11-এর একটি গুরুত্বপূর্ণ টপিক, দ্যাট ইজ 5 কিংডম ক্লাসিফিকেশন, তার কিংডম ফাঙ্গি নিয়ে আমরা আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ফাইভ কিংডম ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনটার প্রবক্তা ছিলেন R.H. হুইটটেকার। তিনি 1969, দ্যাট ইজ 1969 খ্রিস্টাব্দে এই ক্লাসিফিকেশনের তত্ত্বটি নিয়ে আসেন। এবং এই ক্লাসিফিকেশনের প্রধান 5টি বেসিস ছিল। 1 নম্বর কোষের গঠন, 2 নম্বর দেহ গঠনের জটিলতা, 3 নম্বর পুষ্টি পদ্ধতি, 4 নম্বর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এবং 5 নম্বর হলো জাতি জনিগত সম্বন্ধ। এবং এর ভিত্তিতে তিনি সমগ্র জীবজগৎকে 5 ভাগে ভাগ করেছিলেন। সেই 5টি ভাগ হলো, প্রথমেই আসছে মোনেরা, তারপরে আসছে প্রোটিস্টা, তারপরে আসে ফাঙ্গি, দেন আসে অ্যানিমালস এবং ফাইনালি আসে প্ল্যান্টস। তো আজকে আমরা এই 5 কিংডম ক্লাসিফিকেশনের ফাঙ্গি যে গ্রুপটা রয়েছে, সেই ফাঙ্গি গ্রুপ বা ফাঙ্গি রাজ্য নিয়ে আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই কিংডম ফাঙ্গি বা রাজ্য ছত্রাকের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি। প্রথম বলছে যে এরা ইউক্যারিওটিক কোষযুক্ত হয়। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছো এরা একটু ডেভেলপ হয়েছে, দ্যাট ইজ প্রোক্যারিওটিক থেকে এরা ইউক্যারিওটিক সেলযুক্ত হয়ে গেছে। 2 নাম্বার বলছে যে এরা নালিকা বান্ডিল বিহীন হয়। নালিকা বান্ডিল মানে তোমরা জানো জাইলেম এবং ফ্লোয়েম, তো এদের এই নালিকা বান্ডিল বা জাইলেম ফ্লোয়েম কিন্তু থাকে না। ঠিক আছে। 3 নাম্বার বলছে যে এদের ক্লোরোফিল উপস্থিত থাকে না, তার মানে বুঝতেই পারছো যে এরা সালোক সংশ্লেষ করতে পারবে না এবং তার মানে এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারছে না। 4 নম্বর হলো রেণু ধারণকারী। এদের যে অযৌন জনন ঘটে সেটা রেণুর মাধ্যমে ঘটে, দ্যাটস ওয়াই এরা রেণু ধারণকারী হয়। 5 নম্বর বলছে এদের কোষ প্রাচীরের মধ্যে যে পদার্থটা রয়েছে তাকে কাইটিন বলা হয়। খুব ভালো করে মাথায় রাখবে, কাইটিন ছাড়াও অন্যান্য বহু শর্করাও দেখতে পাওয়া যায়। আর 6 নম্বর বলছে যে এরা পরভোজী হয় এবং এরা সর্বত্র উপস্থিত। ঠিক আছে, জলে স্থলে বাতাসে সর্বত্র এদেরকে লক্ষ্য করা যায়। আর পরভোজী মানে তোমরা জানো যারা এদের নিউট্রিশনটা অন্য কোনো অর্গানিজমের উপর ডিপেন্ড করে হয়। ঠিক আছে, তো আমরা এই প্রধান 6টা বৈশিষ্ট্য রাজ্য ছত্রাক বা কিংডম ফাঙ্গি দেখে নিলাম। এরপরে যেটা দেখব সেটা হলো বহুকোষী ছত্রাকের দেহে একটা নয় মানে বেশ কিছু নলাকার শাখা প্রশাখা যুক্ত অনুসূত্র জালক দেখতে পাওয়া যায়, যেগুলোকে আমরা মাইসেলিয়াম বলি। ঠিক আছে, খুব ভালো করে মাথায় রাখবে। এই যে ছবিতে দেখতে পাচ্ছ যে অনুসূত্র জালকগুলো রয়েছে, এইগুলোকেই আমরা মাইসেলিয়াম বলছি। আর এই মাইসেলিয়ামের এক একটা অনুসূত্রকে বলা হয় হাইফি। ঠিক আছে, তাহলে এক একটা অনুসূত্র হলো হাইফি, আর এই হাইফি মিলে যে জালকগুলো তৈরি করছে সেটাকে বলছি আমরা মাইসেলিয়াম। আর একটা তথ্য মাথায় রাখবে, হস্টোরিয়া হলো এক ধরনের পরিণত হাইফি, যা পোষকের যে কোষ রয়েছে সেই কোষের সাইটোপ্লাজম থেকে ডাইরেক্টলি পুষ্টি সংগ্রহ করতে পারে। ঠিক আছে, তাহলে এই হস্টোরিয়ার ছবি দিয়েছি। এই হস্টোরিয়া যে পোষকের উপরে অবস্থান করে, এই ফাঙ্গাসটা সেই পোষকের সেল থেকে ডাইরেক্টলি নিউট্রিশনটাকে অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, তাহলে এই তথ্যগুলো একটু মাথায় রাখতে হবে। তো চলো এবার দেখে নিই আমরা ফাঙ্গি ক্লাসিফিকেশন। ফাঙ্গিকে প্রধান 4টে শ্রেণীতে ভাগ করা যায়। প্রথম যে ভাগ সেটাকে বলা হয় ফাইকোমাইসিটিস, 2 নম্বর ভাগটাকে বলা হয় অ্যাস্কোমাইসিটিস, 3 নম্বর ভাগটাকে বলা হয় ব্যাসিডিওমাইসিটিস এবং 4র্থ নম্বরে আসে ডিউটেরোমাইসিটিস। তো চলো আমরা একে একে এই শ্রেণীগুলো নিয়ে আলোচনা করে নিই। প্রথমেই আসছে ফাইকোমাইসিটিস। ফাইকোমাইসিটিসের ক্ষেত্রে মনে রাখবে এরা সকলে জলজ প্রাণী হয়। ঠিক আছে, এরা সব এক্সক্লুসিভলি জলের ভিতরে থাকে। ঠিক আছে। 2 নম্বর বলছে যে এদের পচনশীল পাতা, উদ্ভিদের অন্যান্য অংশ এবং যে উদ্ভিদের যে ভেজা কাঠ ইত্যাদি যে পড়ে থাকা যে অংশ, সেই পড়ে থাকা অংশের উপরে এরা জন্মায়, দ্যাটস ওয়াই এরা অধিকাংশই পরজীবী হয়। ঠিক আছে। 3 নাম্বার পয়েন্টটা কিন্তু একটু মাথায় রাখার মতো বিষয়, বলছে যে এদের দেহে যে মাইসেলিয়াম থাকে সেই মাইসেলিয়াম ব্যবধায়ক প্রাচীরবিহীন, আসেপ্টেড। মানে এই মাইসেলিয়ামের এই যে নিচে ছবিটা দিয়েছি, এই ছবিটা দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে এইখানে এই যে মাইসেলিয়াম, এই মাইসেলিয়ামের মধ্যে কোনো রকম কিন্তু ডিভিশন নেই।
ঠিক আছে। এই মাইসেলিয়ামগুলো ডিভিশনলেস, দেখতে পাচ্ছ উপরের যেগুলো রয়েছে, উপরের এই একটা ডিভিশন, এই পরেরটা ডিভিশন, তারপরের ডিভিশন, এরকম করে ছোট ছোট খণ্ডে বিভক্ত, কিন্তু নিচের যে হাইফির ছবিটা রয়েছে সেই হাইফির ছবিতে কোনো ডিভিশন নেই। ঠিক আছে, তাহলে এই ফাইকোমাইসিটিস যে হাইফি দিয়ে মাইসেলিয়াম তৈরি হচ্ছে, সেই মাইসেলিয়ামগুলোতে কোনো প্রাচীর থাকে না। ঠিক আছে, এবং এরা বহু নিউক্লিয়াস যুক্ত হয়, দেখতেই পাচ্ছ এদের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস রয়েছে। ঠিক আছে, 4 নম্বর পয়েন্টে বলছে যে এরা অযৌন জনন সাধারণত রেণু উৎপাদনের মাধ্যমে করে, এবং এরা কি কি রেণু উৎপাদন করতে পারে? এদের মধ্যে দ্বি ফ্লাজেলা যুক্ত জুস্পোর দেখতে পাওয়া যায়, যেটা চলন ক্ষমতা সম্পন্ন, তার মানে এটা মটাইল, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। আর আরেক ধরনের স্পোর, দ্যাট ইজ অ্যাপ্লানোস্পোরও দেখতে পাওয়া যায়, যেটা কিন্তু চলন ক্ষমতা বিহীন। ঠিক আছে, তাহলে দুটো ধরনের যে রেণু, সেই রেণুর নামটা মাথায় রাখবে, এবং মাথায় রাখবে যে জুস্পোর সবসময় দুটো ফ্ল্যাজেলা যুক্ত হয়, দ্বি ফ্ল্যাজেলা যুক্ত হয়। চলো এবার আমরা দেখে নিই ফাইকোমাইসিটিসের কিছু এক্সাম্পলস। ফাইকোমাইসিটিসের প্রথম যে এক্সাম্পলটা সেটা হলো গিয়ে মিউকর। মিউকর হোমোথ্যালিক হয়। হোমোথ্যালিক মানে এদের দেহে যে জনন হবে সেই জননের জন্য দুটো দেহর দরকার নেই, একটা দেহর মাধ্যমেই জনন সম্পন্ন হতে পারে, দ্যাটস ওয়াই এদেরকে আমরা হোমোথ্যালিক বলছি। ঠিক আছে, আর এরা ইউকার্পিক হয়। ইউকার্পিক বলতে বোঝায় এদের দেহে জননাঙ্গ এবং যে অঙ্গজ দেহ সেটা কিন্তু ডিফারেন্ট হয়। ঠিক আছে, 2 নাম্বার বলছে রাইজোপাস। সেই রাইজোপাসকে আমরা ব্রেড মোল্ড বলি। ঠিক আছে, ব্রেড মোল্ড, তার মানে পাউরুটির উপরে যে ফাঙ্গাসটা দেখতে পাই সেটা কিন্তু আসলে রাইজোপাস। এবার দেখে নাও রাইজোপাসের দেহটা আবার হেটারোথ্যালিক হয়। ঠিক আছে, মিউকর হোমোথ্যালিক ছিল, রাইজোপাস হেটারোথ্যালিক, তার মানে এদের জননের জন্য দুটো ডিফারেন্ট বডির দরকার হবে। ঠিক আছে, আর লাস্টে আসছে অ্যালবিউগো। এই অ্যালবিউগো সরিষা উদ্ভিদের উপরে উপস্থিত এক ধরনের পরজীবী ছত্রাক। তো তোমরা এক্সাম্পলগুলো মাথায় রাখবে এবং কমন নেমগুলো মাথায় রাখবে, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের 2 নম্বর শ্রেণী, দ্যাট ইজ অ্যাসকোমাইসিটিসের দিকে। ঠিক আছে, প্রথম যেটা মাথায় রাখা যে এই অ্যাসকোমাইসিটিস কিন্তু ছত্রাক রাজ্যের সবচেয়ে বড় গোষ্ঠী। ঠিক আছে, তার মানে যত ধরনের ছত্রাক পাওয়া যায় সব থেকে বেশি পরিমাণে এই অ্যাসকোমাইসিটিসই পাওয়া যায়। ঠিক আছে, একে আমরা স্যাক ফাঙ্গি নামেও চিনি, স্যাক ফাঙ্গি বা থলি ছত্রাকও বলা হয়। ঠিক আছে, 3 নাম্বার বলছে যে যৌন জননের সময় এদের আঙুলের মতো স্পোরেঞ্জিয়াম তৈরি হয়, এবং এই স্পোরেঞ্জিয়ামগুলোকেই আমরা অ্যাসকাস বলি, এবং এই অ্যাসকাস থেকেই এদের নাম হয়েছে অ্যাসকোমাইসিটিস। ঠিক আছে, মাথায় রাখতে হবে। তাহলে আঙুলের মতো যে স্পোরেঞ্জিয়ামগুলো, সেই আঙুলের মতো স্পোরেঞ্জিয়ামগুলোকে অ্যাসকাস বলা হচ্ছে। ঠিক আছে, আর চতুর্থ পয়েন্টে বলছে যে এদের কনিডিয়ার সাহায্যে অযৌন জনন সম্পন্ন হয়, এবং এই রেণুগুলি দেহের বাইরে, ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, দেহের বাইরে কনিডিওফোরের মধ্যে এই রেণুগুলো সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল অ্যাসকোমাইসিটিসের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার আমরা দেখে নেব উদাহরণ। অ্যাসকোমাইসিটিসের উদাহরণগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। এবার প্রথম যেটা বলছে সেটা হলো গিয়ে অ্যাসকোবোলাস। ঠিক আছে, এই অ্যাসকোবোলাস হলো গিয়ে এমন একটা ছত্রাক যেটা গোবরের উপরে জন্ম নেয়। ঠিক আছে, গরুর যে গোবর, সেই গোবরের উপরে এটা জন্মায়। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবে, এই যে কপ্রোফিলাস বলা হচ্ছে এদেরকে, এই কপ্রো কথাটার অর্থই হলো গিয়ে গোবর। ঠিক আছে, তাহলে অ্যাসকোবোলাসকে আবার কপ্রোফিলাস ফাঙ্গি বলা হয়। আর 2 নম্বরে আসছে নিউরোস্পোরা। এই নিউরোস্পোরার কমন নেম হলো রেড বা পিঙ্ক ব্রেড মোল্ড। আর মাথায় রাখবে যে ছত্রাকের উপরে যত এক্সপেরিমেন্ট হয় সেই এক্সপেরিমেন্ট সব থেকে বেশি নিউরোস্পোরার উপরে হয়, দ্যাটস ওয়াই এদেরকে ছত্রাক রাজ্যের ড্রসোফিলা বলা হয়, ফল মাছি বলা হচ্ছে। ঠিক আছে, এছাড়াও এদের নার্ভ স্পোরও বলা হয়। ঠিক আছে, নিউরো সেই টার্মটার সাথে তোমরা নার্ভ স্পোরকে কানেক্ট করে পড়তে পারবে। ঠিক আছে, 3 নাম্বার বলছে অ্যাসপারজিলাস। এই অ্যাসপারজিলাস থেকে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় এবং অ্যামাইলেজ উৎসেচক পাওয়া যায়। আর 4 নাম্বার হলো জিব্বেরেলা ফুজিকোরি। মাথায় রাখবে যে উদ্ভিদ হরমোন জিব্বেরেলি, সেইটা কিন্তু প্রথমেই জিব্বেরেলা ফুজিকোরি থেকেই এক্সট্রাক্ট করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এই 4টে অ্যাসকোমাইসিটিসকে মাথায় রাখতে হবে। আরও আছে, 5 নম্বরে আসছে মর্সেলা। মর্সেলাকে গুচি মাশরুম বলা হয়, যেটা হলো পৃথিবীর সব থেকে মূল্যবান মাশরুম। মাথায় রাখবে, তোমরা গেস করতে পারবে এই 3টে ছবির মধ্যে কোনটা গুচি মাশরুম? আরেকটা জিনিস মাথায় রাখবে, গুচি মাশরুম কিন্তু প্রায় 30,000 টাকা কেজি। ঠিক আছে, 6 নাম্বার ট্রাইকোফাইটান। ট্রাইকোফাইটানের জন্য একটা ডিজিজ হয়, সেই ডিজিজটাকে বলা হয় অ্যাথলিটস ফুড ডিজিজ। ঠিক আছে, যারা প্রচুর অ্যাথলেটিজমের সাথে যুক্ত আছে, দৌড়ায় যারা, তাদের পায়ে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়, সেটাকে এই অ্যাথলিটস ফুড ডিজিজ বলে, যার জন্য এই ট্রাইকোফাইটান দায়ী। আর 7 নম্বর হলো গিয়ে ক্ল্যাডোনিয়া, দ্যাট ইজ রেনডিয়ার মাশরুম। ঠিক আছে, তো এই উদাহরণগুলো অ্যাসকোমাইসিটিসে মাথায় রাখতে হবে। আর এই যে ছবিটা রয়েছে এটা কিন্তু তোমাদের গুচি মাশরুমের ছবি হয়ে যাচ্ছে, এবং এটাই হলো গিয়ে পৃথিবীর সব থেকে দামি মাশরুম। এটা হলো গিয়ে রেনডিয়ার মাশরুম, আর এটা হলো গিয়ে অ্যাথলিটস ফুডের জন্য দায়ী ট্রাইকোফাইটান। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি ব্যাসিডিওমাইসিটিসের দিকে। ব্যাসিডিওমাইসিটিসকে আমরা ক্লাব ফাঙ্কি নামে চিনি, বা
আমরা যে নর্মালি মাশরুমের কথা বলি বা যে মাশরুম খেয়ে থাকি সেটা কিন্তু আসলে এই ব্যাসিডিওমাইসিটিস, ঠিক আছে। এদের ছাতার মতো আকৃতি সম্পন্ন ব্যাসিডিয়াম উপস্থিত। তোমরা সবাই মাশরুম খেয়েছো, তার মধ্যে যে ছাতাটা রয়েছে সেই ছাতাটাকে ব্যাসিডিয়াম বলা হচ্ছে এবং এর ভিতরেই রেণু উৎপাদন হয়, ঠিক আছে। এর উদাহরণ দেখে নিই। এর প্রথম যে উদাহরণটা সেটা হলো কি অ্যাগারিকাস, যে মাশরুমটা আমরা খেয়ে থাকি সেটাই হলো কি অ্যাগারিকাস। এখানে আমি ছবি দিয়েছি, এটাই হলো কি অ্যাগারিকাস। এরপরে 2 নম্বরে আসছে পাক্সিনিয়া গ্রামিনিস। পাক্সিনিয়া গ্রামিনিসের যেটা মাথায় রাখা সেটা হলো কি এটার কমন নেম হলো রাস্ট ফাঙ্গাস এবং এটা গমের যে ব্ল্যাক রাস্ট ডিজিজ হয় সেটার জন্য কিন্তু এই পাক্সিনিয়া গ্রামিনিস দায়ী, ঠিক আছে। এখানে আমি যে ছবিটা দিয়েছি এটা পাক্সিনিয়া গ্রামিনিসের ছবি, মাইক্রোস্কোপের তলায় দেখলে এরকম দেখতে লাগে। 3 নাম্বারটা কিন্তু বেশ মাথায় রাখার মতো বিষয়, যে 3 নাম্বারে যেটা রয়েছে দ্যাট ইজ অ্যামানিটা। এই অ্যামানিটাকে আমরা ডেথ এঞ্জেল বা ডেথ ক্যাপ বলি এবং এটা হলো কি এক ধরনের বিষাক্ত মাশরুম। মজার বিষয় হলো কি আমরা ফোনে যে মাশরুমের ইমোজিটা ব্যবহার করি সেটা কিন্তু এই অ্যামানিটারই ইমোজি, ঠিক আছে। তোমরা এইখানে এই অ্যামানিটার ছবিটা দেখতে পাচ্ছ, তোমরা নিজেদের হোয়াটসঅ্যাপ বা যখন ইমোজি ব্যবহার করো দেখবে এই ইমোজিটাই কিন্তু হোয়াটসঅ্যাপের ওখানে দেওয়া আছে, ঠিক আছে। আর 4 নাম্বার হলো প্লিউরোটাস। প্লিউরোটাসের কমন নেম হলো ওয়েস্টার মাশরুম, ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি লাস্ট শ্রেণী দ্যাট ইজ ডিউটেরোমাইসিটিসের দিকে। ডিউটেরোমাইসিটিসকে আবার ফাঙ্গি ইমপারফেক্টই বলা হয়, ঠিক আছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে। বারবার পরীক্ষায় প্রশ্ন আসে কোন ফাঙ্গাসকে ফাঙ্গি ইমপারফেক্টই বলা হয়, উত্তরটা হবে ডিউটেরোমাইসিটিস। কারণ এদের কিন্তু শুধুমাত্র অযৌন জনন দেখা যায়, কোনো রকম কোনো যৌন জনন দেখা যায় না, ঠিক আছে। একটু স্পেলিং মিস্টেক হয়েছে, একটু তোমরা কারেকশন করে নিও, ঠিক আছে। এদের অযৌন জনন কিসের মাধ্যমে হয়, কনিডিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, ঠিক আছে। তাহলে এটা মাথায় রাখার, এদেরকে কিন্তু ফাঙ্গি ইমপারফেক্টই বলছে ডিউটেরোমাইসিটিস, ঠিক আছে। আর এদের এক্সাম্পল হলো গিয়ে অল্টারনেরিয়া, ট্রাইকোডার্মা আর কোলেটোট্রিকাম, ঠিক আছে। এখানে আমি ছবি দিয়ে দিয়েছি, এটা হলো কোলেটোট্রিকামের ছবি, অল্টারনেরিয়ার ছবি হলো গিয়ে এইটা, আর ট্রাইকোডার্মার ছবি হলো গিয়ে এইটা। তোমরা একটু ছবি দেখে দেখে মেমোরাইজ করার চেষ্টা করো, ঠিক আছে। এরপরে আমি আরেকটু কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়েছি, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ পার্সপেক্টিভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো কি বলছে, এই যে কিছু ফাঙ্গাস পড়ে এলাম তাদের কমন নেমগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয়, ঠিক আছে। তো দেখে নিই আমরা এক এক করে। 1 নম্বর বলছে বেকারস ইস্ট, তার সাইন্টিফিক নেম হলো গিয়ে স্যাকারোমাইসিস সেরভিস, ঠিক আছে। বেকারস ইস্ট মানে বুঝতেই পারছো পাউরুটি তৈরি করতে এটা ব্যবহার করা হচ্ছে। 2 নম্বর বলছে ব্রেড মোল্ড, পাউরুটির উপরে যে ফাঙ্গাসটা জন্মাচ্ছে, পাউরুটি খুলে রেখে দিলে যে ফাঙ্গাস জন্মায় সেটা হলো গিয়ে রাইজোপাস। 3 নম্বর বলছে যে বটম মাশরুম অ্যাগারিকাস, ডেথ চেয়ার বলা হচ্ছে অ্যামানিটাকে, মোরেল বলা হচ্ছে মর্সেল্লাকে। আচ্ছা এরপরে 6 নম্বরে চলে আসছি আমরা। 6 নম্বরে যে রেড ব্রেড মোল্ড সেটা নিউরোস্পোরাকে বলা হচ্ছে, একেই আবার ফাঙ্গাস যে ফাঙ্গি রয়েছে সেই ফাঙ্গির রাজ্যের ড্রসোফিলা বলা হয়। 7 নম্বরে চলে আসছে ব্ল্যাক মোল্ড, অ্যাসপারজিলাসকে বলা হয়, ইয়েলো মোল্ড বলা হয় অ্যাসপারজিলাস ফ্লেভাসকে, দুটো আলাদা মাথায় রাখবে। 9 নম্বর হলো গিয়ে ট্রাফেল বলা হয় টিউবার মেলানোস্পোরামকে, এবং 10 নম্বর হলো গিয়ে এরগট ফাঙ্গাস যেটা ক্ল্যাভিসেপসকে বলা হচ্ছে, ঠিক আছে। তোমরা কিন্তু এগুলো মাথায় রাখবে, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ পার্সপেক্টিভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কমন নেম দিয়ে তাদের সাইন্টিফিক নেম জানতে চাই বা সাইন্টিফিক নেম দিয়ে তাদের কমন নেম জানতে চাই। তো এখানেই আমরা আমাদের যে ফাঙ্গাস বা ছত্রাক রাজ্য তাদের ক্লাসটা শেষ করলাম। তো যাদের আমার এই ভিডিও ভালো লাগলো তারা অবশ্যই স্টাডি মেটেরিয়ালের জন্য এই নিচে মেনশন করা টেলিগ্রাম গ্রুপ জয়েন করে যেতে পারো। আর ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারো। থ্যাংক ইউ।